আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধের ধাক্কা, মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ তলানিতে, পুনর্গঠনে লাগবে কয়েক বছর। রাশিয়ার নতুন টার্গেট যুক্তরাষ্ট্রের ড্রোন তৈরির কারখানা, উত্তপ্ত বিশ্ব রাজনীতি। ট্রাম্পের সাথে শীর্ষ বৈঠকের আগে ইরানের সাথে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে চীন। মার্কিন স্বার্থবিরোধীদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাষ্ট্র। বিশ্ব ধ্বংস হচ্ছে স্বৈর শাসকদের হাতে, ট্রাম্পকে ইঙ্গিত করে পোপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের সাথে যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা পুনরায় সচল করতে কয়েক বছর সময় প্রয়োজন হবে বলে গত বুধবার জানিয়েছেন পেন্টাগনের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। পেন্টাগনের মিসাইল ডিফেন্স এজেন্সির পরিচালক জেনারেল হিথ কলিন্স একটি সংসদীয় শুনানিতে বলেন, ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থার মজুদ আগের অবস্থায় ফিরিয়ে নিতে বেশ কয়েক বছর সময় লাগবে। 6 সপ্তাহব্যাপী এই সংঘাত চলাকালীন ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্ররা হাজার হাজার ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক রুসির বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধের প্রথম 16 দিনেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো প্রায় ৮,২০০টিরও বেশি প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করেছে। সংস্থাটি আরও জানায় যে মার্চের শেষ সপ্তাহ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড সিস্টেম, ইসরায়েলের অ্যারো ও ডেভিডের স্লিং এবং উপসাগরীয় দেশগুলোতে মোতায়েনকৃত প্যাট্রিয়ট ব্যাটারিগুলোর মজুদ প্রায় ফুরিয়ে এসেছিল। আমেরিকায় তৈরি এই ইন্টারসেপ্টরগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং এগুলো তৈরি করতে দীর্ঘ সময় লাগে। থার্ড প্রস্তুতকারক কোম্পানি লকহিড মার্টিন বছরে ১০০টিরও কম ইন্টারসেপ্টর তৈরি করে, যার প্রতিটির খরচ প্রায় $15 মিলিয়ন। প্রতিরক্ষামূলক ব্যবস্থার পাশাপাশি এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রচুর আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করেছে। রুসি তথ্যমতে যুদ্ধের প্রথম 16 দিনে মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনী ৭,১১০টিরও বেশি বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের প্রথম 4 সপ্তাহে মার্কিন নৌবাহিনী ৮৫০টিরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সংঘাতের শুরুর সপ্তাহগুলোতে মোট ২,০০০-এরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবার এক ভয়াবহ নতুন মোড় নিতে চলেছে। ইউক্রেনকে সহায়তা করার অপরাধে এবার সরাসরি পশ্চিমা বিশ্বের ওপর আঘাত হানার হুমকি দিয়েছে ক্রেমলিন। বিশেষ করে যুক্তরাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ ড্রোন উৎপাদন কেন্দ্রকে নিজেদের সম্ভাব্য লক্ষ্যবস্তু, পোটেনশিয়াল টার্গেটস হিসেবে ঘোষণা করেছে মস্কো। সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনকে উন্নত প্রযুক্তির ড্রোন সরবরাহকারী ব্রিটিশ কারখানাগুলো এখন তাদের সামরিক রাডারের আওতায় রয়েছে। রাশিয়ার দাবি, লন্ডনের লেস্টার, রিডিং এবং সাফোকের মতো এলাকায় অবস্থিত ড্রোন তৈরির স্থাপনাগুলো সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করছে। এর মধ্যে সাফোকের মিলডেন হল নামক স্থানে অবস্থিত একটি রয়্যাল এয়ারফোর্স বেসকেও হুমকির তালিকায় রাখা হয়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপীয় অংশীদাররা শান্তিতে ঘুমান। আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তালিকাকে আক্ষরিক অর্থেই গুরুত্ব দিন। যখন এই হামলা বাস্তবে রূপ নেবে তা নির্ভর করবে পরিস্থিতির পরবর্তী পরিবর্তনের উপর। রাশিয়ার অভিযোগ, ইউরোপীয় দেশগুলো ড্রোন উৎপাদন বাড়িয়ে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়াচ্ছে এবং নিজেদের ভূখণ্ডকে ইউক্রেনের কৌশলগত পশ্চাৎভাগ, স্ট্র্যাটেজিক রিয়ার এরিয়া হিসেবে ব্যবহার করতে দিচ্ছে। শুধু যুক্তরাজ্য নয়, জার্মানি, ডেনমার্ক, পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রের কারখানাগুলোকেও সতর্ক করেছে রাশিয়া। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই হুমকি সরাসরি ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর ওপর হামলার আগাম বার্তা হতে পারে। যদি সত্যিই কোনো ব্রিটিশ বা ইউরোপীয় স্থাপনায় হামলা হয়, তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকের আগে ইরান ইস্যুতে নিজেদের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন। বেইজিংয়ের লক্ষ্য একদিকে যেমন তেহরানের সাথে সুসম্পর্ক বজায় রাখা, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সাথে একটি সফল ও মসৃণ আলোচনার পরিবেশ তৈরি করা।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন বর্তমানে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখার পাশাপাশি ওয়াশিংটনের সাথে বাণিজ্য এবং অন্যান্য ভূরাজনৈতিক বিষয়ে দর কষাকষির জন্য ইরানকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। বিশেষ করে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন পররাষ্ট্রনীতি যখন আরও কঠোর হওয়ার আভাস দিচ্ছে, তখন বেইজিং আগেভাগেই নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, চীন ট্রাম্পকে একজন ব্যবসায়িক মানসিকতার নেতা হিসেবে দেখে, যাকে সঠিক কৌশলে প্রভাবিত করা সম্ভব। এজন্য বেইজিং ইরান যুক্তরাষ্ট্র উত্তাপ প্রশমনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দিচ্ছে, যাতে আগামী মাসে নির্ধারিত শি ট্রাম্প সম্মেলনে চীন সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। এছাড়া তাইওয়ান ইস্যু এবং আন্তর্জাতিক বাণিজ্য শুল্ক নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থান মোকাবিলায় ইরান সংকটকে একটি লেভারেজ বা প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে দেখছে শি জিনপিং প্রশাসন। বিগত কয়েকদিনে চীনের শীর্ষ কূটনীতিকরা তেহরানের পাশাপাশি স্পেন, ভিয়েতনাম এবং উত্তর কোরিয়ার প্রতিনিধিদের সাথেও বৈঠক করেছেন। এই বহুমুখী কূটনৈতিক তৎপরতার মূল উদ্দেশ্য হল বিশ্বমঞ্চে নিজেদের একটি দায়িত্বশীল এবং শান্তিকামী শক্তি হিসেবে উপস্থাপন করা, যা ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির বিপরীতে চীনের গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হতে পারে। পশ্চিম গোলার্ধের যেসব দেশ যুক্তরাষ্ট্রের বিরোধী পক্ষকে সমর্থন করে দেশটির স্বার্থ ক্ষুণ্ণ করছে, সেসব দেশের নাগরিকের ওপর ভিসা বিধিনিষেধের আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, এই নীতির আওতায় ইতোমধ্যে ২৬ ব্যক্তির মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে স্টেট ডিপার্টমেন্টের এই কঠোর অবস্থানের ঘোষণা সামনে এলো। নিজের এই পরিকল্পনাকে ডোনাল্ড ট্রাম্প ১৯ শতকের মনরো ডক্ট্রিনের আদলে ডনরো ডক্ট্রিন হিসেবে অভিহিত করেছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প আমেরিকা অঞ্চল জুড়ে মাদক পাচার বন্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। মাদক পাচার রোধে তার নির্দেশ মানা না হলে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। একই সঙ্গে ওই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আধিপত্য কমাতেও তৎপর হয়েছেন ট্রাম্প। মূলত লাতিন আমেরিকার দেশগুলোর সাথে এশীয় এই পরাশক্তির ঘনিষ্ঠতা বৃদ্ধির বিষয়টিকেই তিনি রুখে দিতে চাইছেন। স্টেট ডিপার্টমেন্ট ব্যাখ্যা করেছে যে এই বর্ধিত ভিসা বিধিনিষেধের মাধ্যমে ওইসব ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে যারা পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের শত্রুপক্ষকে জেনে শুনে পরিচালনা, অনুমোদন, অর্থায়ন বা উল্লেখযোগ্য সহায়তা প্রদান করবে। বিবৃতিতে যাদের ভিসা বাতিল করা হয়েছে তাদের কারো নাম প্রকাশ করা হয়নি, তবে তারা একটি বিশেষ আইন ব্যবহার করে এটি করেছে। এই আইন অনুযায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন যে কোনো বিদেশি নাগরিকের আমেরিকায় আসা দেশটির জন্য বিপদের কারণ হতে পারে, তবে তিনি তার দেশে আসাই বাধা সৃষ্টি করতে পারবেন। গত বছর ফিলিস্তিন সমর্থনকারীদের ভিসা বাতিলের উদ্যোগও নেওয়া হয়েছিল। সম্প্রতি ইরান সরকারের সাথে সম্পর্ক আছে অথবা ১৯৭৯ সালে হওয়া ইরানি বিপ্লবের সাথে পারিবারিক যোগসূত্র আছে এমন ৭ জনের ভিসাও বাতিল করা হয়েছে। বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয়ের সমালোচনা করে তীব্র বক্তব্য দিয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ। তিনি সতর্ক করে বলেছেন, অল্প কয়েকজন স্বৈরশাসকের সিদ্ধান্তের কারণে পুরো বিশ্ব ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোপকে সমালোচনা করার পরই এই মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পোপের বক্তব্যে ট্রাম্প সহ প্রভাবশালী বিশ্ব নেতাদের দিকেই ইঙ্গিত করা হয়েছে। ক্যামেরুন সফরে দেওয়া এক ভাষণে পোপ বলেন, যুদ্ধের নামে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, অথচ সেই অর্থ চিকিৎসা, শিক্ষা ও পুনর্গঠনের মতো জরুরি খাতে ব্যবহার করা হলে বিশ্ব আরও মানবিক হতে পারত। তিনি আরও বলেন, যুদ্ধের নেতৃত্বদানকারীরা মুহূর্তের মধ্যে ধ্বংস ডেকে আনতে পারে, কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকে একটি দেশকে পুনর্গঠন করতে মানুষের সারা জীবন লেগে যায়। ধর্মের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পোপ লিও চতুর্দশ। তিনি বলেন, কিছু নেতা নিজেদের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক স্বার্থে ধর্ম ও ঈশ্বরের নামকে বিকৃত করছেন, যা মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। পোপ সতর্ক করে আরও বলেন, বর্তমান বিশ্ব যেন এক উল্টো বাস্তবতায় দাঁড়িয়ে আছে, যেখানে ধর্মকে ব্যবহার করে ধ্বংসকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে, যা সচেতন মানুষের কাছে নিন্দনীয় হওয়া উচিত।